হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভলিউশন পার্ট 3। আজকে আমরা হার্ডি উইংবার্গ প্রিন্সিপাল সম্বন্ধে জানব। লেটস স্টার্ট। In a given population, one can find out the frequency of occurrence of allele of a gene or a locus. একটা যদি পপুলেশন দেওয়া থাকে, কিছু জীবের গোষ্ঠী থাকে, তাহলে সেই গোষ্ঠীতে আমাদের কতগুলো টাইপস অফ জিন আছে এবং তাদের কতগুলো অ্যালিল আছে। জিনের বিকল্পিক ফর্মকে বলা হয় অ্যালিল। কত টাইপের জিন পাওয়ার সম্ভাবনা আছে, কত রকমের অ্যালিল পাওয়ার সম্ভাবনা আছে, সেটাই আমরা খুঁজে বের করতে পারি এবং এটাকেই আমরা বলি ফ্রিকোয়েন্সি অফ জিন অর ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল। দিস ফ্রিকোয়েন্সি সাপোজ টু রিমেন ফিক্সড অ্যান্ড ইভেন রিমেন দ্য সেম থ্রু জেনারেশনস। এই যে একটা পপুলেশনের মধ্যে কত টাইপের জিন পাওয়ার সম্ভাবনা আছে, সেই ফ্রিকোয়েন্সিটা প্রত্যেকটা জেনারেশনে সেম থাকে। হার্ডি উইংবার্গ প্রিন্সিপাল স্টেটেড ইট ইউজিং অ্যালজেব্রিক ইকুয়েশন। হার্ডি উইংবার্গ এই যে একটা সাম্যাবস্থার কথা বলেছে, সেটাকে বীজগাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। This principle says that allelic frequency in a population are stable and is constant for generation after generation. অ্যালিলের ফ্রিকোয়েন্সি মানে অ্যালিলকে খুঁজে পাওয়ার সম্ভাবনা। একটা পপুলেশনে অ্যালিল বা তার অ্যালিল বা জিনের খুঁজে পাওয়ার সম্ভাবনা যেটা, সেটাকে জিন ফ্রিকোয়েন্সি অথবা অ্যালিল ফ্রিকোয়েন্সি বলি। এবং একটা পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি সবসময় স্টেবল থাকে এবং জেনারেশন আফটার জেনারেশন সেটা কনস্ট্যান্ট থাকে। দ্য জিন পুল, টোটাল জিনস অ্যান্ড দেয়ার অ্যালিল ইন এ পপুলেশন রিমেন্স এ কনস্ট্যান্ট। জিন পুল একটা ওয়ার্ড যেটার মানে হলো একটা পপুলেশনে টোটাল কতগুলো জিন আছে এবং তার কতগুলো বিকল্পিক ফর্মস আছে, যেমন তাকে বলা হয় অ্যালিল। তো তাদের যে সমষ্টি সেটাকে বলা হয় জিন পুল এবং একটা পপুলেশনে জিন পুল কনস্ট্যান্ট থাকে। এটাই হার্ডি উইংবার্গ প্রিন্সিপালে বলা হয়েছে। দিস ইজ কল্ড জেনেটিক ইকুইলিব্রিয়াম। জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি একটা পপুলেশনে ফিক্স থাকা এবং জেনারেশন আফটার জেনারেশন সেটা ফিক্স থাকে, এটাকেই বলা হয় জেনেটিক ইকুইলিব্রিয়াম, বা আমরা এটাকে হার্ডি উইংবার্গ ইকুইলিব্রিয়ামও বলতে পারি। সাম টোটাল অফ অল দ্য অ্যালিলিক ফ্রিকোয়েন্সি ইজ 1। একটা পপুলেশনে যতগুলো জিনের অ্যালিল থাকবে তাদের যে সমষ্টি, তাদের ফ্রিকোয়েন্সির যে সমষ্টি, সেটা সবসময় 1 হবে। ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সিজ ফর এক্সাম্পল ক্যান বি নেমড অ্যাজ পি, কিউ, এটসেট্রা। ইন এ ডিপ্লয়েড অর্গ্যানিজম, P and Q represent the frequency of capital A allele and allele small a। তাহলে একটা পপুলেশনে ক্যাপিটাল এ অ্যালিলটার খুঁজে পাওয়ার সম্ভাবনা হচ্ছে পি এবং স্মল এ অ্যালিলের খুঁজে পাওয়ার সম্ভাবনা হচ্ছে কিউ। দ্য ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ ইন্ডিভিজুয়াল ইন এ পপুলেশন ইজ সিম্পলি পি স্কোয়ার। এবার যদি বলি যে ওই পপুলেশনে কতগুলো ক্যাপিটালে হোমোজাইগাস ডমিনেন্ট অ্যালিলযুক্ত ইন্ডিভিজুয়াল রয়েছে। একটা অ্যালিলে, একটা ডিপ্লয়েড অর্গ্যানিজমে যেহেতু দুটো জিন থাকে, দুটো জিনের অ্যালিল থাকে, তো সেটা কি হচ্ছে ক্যাপিটালে ইন্ডিভিজুয়াল। তার মানে ক্যাপিটাল এ কে খুঁজে পাওয়ার সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে পি। আরেকটা এ যদি খুঁজে পেতে চায় তাহলে পি ইন্টু পি, তাহলে হচ্ছে পি স্কোয়ার। তাহলে যদি কোয়েশ্চেন হয় যে কোনো একটা পপুলেশনে যদি ক্যাপিটাল এ এর ফ্রিকোয়েন্সি দেওয়া হয় 0.5, তাহলে ওই পপুলেশনে হোমোজাইগাস ডমিনেন্ট ইন্ডিভিজুয়ালের থাকার প্রবাবিলিটি কতটা, সেই প্রবাবিলিটি হচ্ছে পি স্কোয়ার। অর্থাৎ তখন আমরা পি ইকুয়ালস টু 0.5 নিয়েছিলাম, তাহলে 0.5কে স্কোয়ার করে দেবো। সেরকমই আমরা যেরকম ক্যাপিটালে স্মল এটা ফ্রিকোয়েন্সি, যদি ক্যাপিটালে স্মল এ হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখি, তাহলে সেটা হয় 2pq। এবং স্মল এ যদি চাই তাহলে সেই ইন্ডিভিজুয়ালটা খুঁজে পাওয়ার সম্ভাবনা হবে কিউ স্কোয়ার। They simply stated
in another ways, that is the probability that an allele A with a frequency of P appear on both the chromosome of a diploid individual is simply the product of the probabilities. মানে যদি আমরা ক্যাপিটাল এ জিনটা একটা ডিপ্লয়েড অর্গানিজমের কথা বলি তাহলে দুটো থাকবে এবং ক্যাপিটাল এ অ্যালিলের খুঁজে পাওয়ার যে আমাদের ফ্রিকোয়েন্সি সেইখানে সেই পপুলেশনটাতে কতগুলো ক্যাপিটাল এ ইন্ডিভিজুয়াল থাকবে, ইন্ডিভিজুয়ালের ফ্রিকোয়েন্সি হয়ে যাবে পি স্কোয়ার, অ্যালিলটার ফ্রিকোয়েন্সি যদি পি হয়। আর রিসেসিভ অ্যালিলটার ফ্রিকোয়েন্সি আমরা কিউ নিয়েছি, তাহলে ওই যে রিসেসিভ হোমোজাইগাস ইন্ডিভিজুয়াল তার ফ্রিকোয়েন্সি হবে কিউ স্কোয়ার। হেন্স পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে হার্ডি উইংবার্গ প্রিন্সিপালের যে ইকুয়েশনের কথা বলা হয়েছিল, সেই ইকুয়েশনটা a প্লাস বি এর হোল স্কোয়ারের মতোই। দিস ইজ এ বাইনমিনাল এক্সপানশন অফ p প্লাস কিউ স্কোয়ার, কিউ এর হোল স্কোয়ার। when allele measured differ from the expected values, the difference direction indicate the extent of evolutionary change. যখন এই অ্যালিলের ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন হয়ে যায়, যেহেতু সেটা কি ইন্ডিকেট করে, যদি অ্যালিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয় সেটা ইন্ডিকেট করে যে ইভলিউশন হচ্ছে, নতুন নতুন প্রজাতির আবির্ভাব হচ্ছে। তাই তো অ্যালিল জিনের টাইপ বদলাচ্ছে, জিনের যে ফ্রিকোয়েন্সি সেটা পাল্টে যাচ্ছে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি পাল্টে যাওয়া অর্থাৎ হার্ডি উইংবার্গ ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করা, তার মানে হলো ইভলিউশন হচ্ছে। ডিস্টারবেন্স ইন জেনেটিক ইকুইলিব্রিয়াম or Hardy-Weinberg equilibrium, that is change of frequency of allele in a population, would then be interpreted as resulting in evolution. তো সেটাই বলা হচ্ছে, যদি জেনেটিক ইকুইলিব্রিয়াম অথবা হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম ডিস্টার্বড হয়, অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়, তাহলে এটাই মানে দাঁড়ায় যে ইভলিউশন হচ্ছে এবং নতুন নতুন জিনের টাইপস, জিনের অ্যালিলস প্রকাশ পাচ্ছে। হার্ডি উইনবার্গ প্রিন্সিপালের যে দুটো ইকুয়েশন থেকে নিউম্যারিক্যালস আসতে পারে সেগুলো হচ্ছে পি প্লাস কিউ ইকুয়ালস টু 1। ওখানে বলা হয়েছিল যে পপুলেশানে যতগুলো অ্যালিলস থাকবে, তার জিনের অ্যালিল থাকবে, তাদের সমষ্টিকে আমরা 1 নেব। পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। পি হচ্ছে ডমিনেন্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি ক্যাপিটালে, কিউ হলো রিসেসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সি, রিসেসিভ অ্যালিলকে খুঁজে পাওয়ার সম্ভাবনা, একটা পপুলেশনে রিসেসিভ অ্যালিলের উপস্থিতির সম্ভাবনা। হোমোজাইগাস ডমিনেন্ট ইন্ডিভিজুয়ালের উপস্থিতির সম্ভাবনা একটা পপুলেশনে যদি বলে যে ক্যাপিটালে ইন্ডিভিজুয়াল কতগুলো আছে, তাহলে আমরা পি স্কোয়ার করব। হোমোজাইগাস রিসেসিভ ইন্ডিভিজুয়াল এর উপস্থিতির সম্ভাবনা স্মল এ ইন্ডিভিজুয়ালের উপস্থিতির সম্ভাবনা কিউ স্কোয়ার করব, এবং যদি এখানে বলে ক্যাপিটালে স্মল এ এর সম্ভাবনা কত, সেটা হবে 2pq। আমরা মনোহাইব্রিড ক্রসে কি পেয়েছিলাম, 1:2:1, দুটো হেটেরোজাইগাস হয়, তাই আমরা এখানে 2pq করব। 5 factors are known to affect Hardy-Weinberg equilibrium. These are gene migration or gene flow, genetic drift, mutation, genetic recombination and natural selection. এই 5টা ফ্যাক্টর হার্ডি উইংবার্গ ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করে। হার্ডি উইংবার্গ ইকুইলিব্রিয়ামে কি বলা হয়েছিল, হার্ডি উইংবার্গ ইকুইলিব্রিয়ামে বলা হয়েছিল যে অ্যালিল ফ্রিকোয়েন্সি একটা পপুলেশনে কনস্ট্যান্ট থাকবে এবং জেনারেশন আফটার জেনারেশন সেটা ফিক্স থাকবে। কিন্তু যদি জিন মাইগ্রেশন হয়, জিন ফ্লো হয়, জেনেটিক ড্রিফট হয়, মিউটেশন হয়, জেনেটিক রিকম্বিনেশন হয়, অর্থাৎ যেখানে আমরা দেখেছি মিওসিসের সময় প্যাকাইটিন স্টেজে সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয়, পার্টসের এক্সচেঞ্জ হয়, যার ফলে জিনের রিকম্বিনেশন হয়ে যায়, আগেরটার থেকে একটু আলাদা হয়ে যায়। তো ন্যাচারাল সিলেকশন যদি হয়, ন্যাচারাল সিলেকশন অবভিয়াসলি একটা ভ্যারিয়েন্ট পপুলেশনকে ফেভার করে,
তো সেক্ষেত্রে অবশ্যই অ্যালিল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। when migration of a section of population to another place and population occurs, gene frequency change in the original as well as in the new population. তো যখন একটা জায়গা থেকে জীবেরা অন্য জায়গায় মাইগ্রেট করে, স্থানান্তরিত হয়, তখন পুরনো পপুলেশনটাতে কি হয়, ওই যে অ্যালিলগুলো ওই ইন্ডিভিজুয়ালসের মধ্যে ছিল সেগুলো কমে গেল, এবং নতুন জায়গাতে আবার নতুন যেখানে ওরা যাচ্ছে ওই পপুলেশনের কিছু ইন্ডিভিজুয়াল যাচ্ছে, তারা আবার নতুন জায়গাতে গিয়ে নতুন অ্যালিল অ্যাড করবে। তাহলে নতুন জায়গাতেও জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলো, আবার পুরনো জায়গাতেও জিন ফ্রিকোয়েন্সির চেঞ্জ হলো। তো এখানে সেটাই বলেছে, when migration of a section of population to another place and population occurs, gene frequencies change in the original as well as in the new population. নতুন পপুলেশনেও জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলো, আবার ওল্ড পপুলেশনেও জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলো কিছু ইন্ডিভিজুয়ালসের বা একটা পপুলেশনের মাইগ্রেশনের ফলে। নিউ জিনস অর অ্যালিলস আর অ্যাডেড টু দ্য নিউ পপুলেশন অ্যান্ড দিজ আর লস্ট ফ্রম দ্য ওল্ড পপুলেশন। তো এটাই বলা হয়েছে যে ওল্ড পপুলেশন থেকে সেই অ্যালিলগুলো লস্ট হয়ে যাবে। There would be a gene flow if this genetic gene migration happen multiple times. তাহলে জিন মাইগ্রেশন মানে হলো একটা পপুলেশন যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হচ্ছে, তখন তাদের যে টাইপস অফ জিনগুলো তাদের মধ্যে ছিল সেগুলো একটা পপুলেশন থেকে হারিয়ে যাচ্ছে এবং নতুন পপুলেশনে চলে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে। তো সেটাকে জিন মাইগ্রেশন বলা হচ্ছে। এবং এটা যখন মাল্টিপল টাইমস হয় জিন মাইগ্রেশন, তখন সেটাকে বলা হয় জিন ফ্লো। জিন মাইগ্রেশন মাল্টিপল টাইমস হলে সেটাকে বলা হয় জিন ফ্লো। ইফ দ্য সেম চেঞ্জ অকার বাই চান্স, যদি মাইগ্রেশন জিন মাইগ্রেশন যদি বাই চান্স হয় তাহলে সেটাকে বলা হয় জেনেটিক ড্রিফট। তাহলে জিন মাইগ্রেশন মাল্টিপল টাইমস হলে সেটাকে বলা হয় জিন ফ্লো, এবং জিন মাইগ্রেশন যদি বাই চান্স হয় তাহলে সেটাকে বলা হয় কি জেনেটিক ড্রিফট। Sometimes the change in allele frequency is so different that in the new sample of population they become different species. তো কোনো কোনো সময় জিন ফ্লো এতটাই ডিফারেন্ট, জিন ফ্লোয়ের ফলে বা এই জেনেটিক ড্রিফটের কারণেই অ্যালিলের যে ফ্রিকোয়েন্সি তার এতটাই পরিবর্তন হয়ে যায় যে একটা নতুন পপুলেশন সেখানে গড়ে ওঠে, একটা নতুন জায়গাতে একটা নতুন পপুলেশন গড়ে ওঠে। তো যেহেতু এই অর্গ্যানিজমগুলো ওখানে পপুলেশনটা যাচ্ছে এবং সেখানে একটা নতুন পপুলেশন তৈরি করছে, তাই এদেরকে বলা হয় সেখানকার ফাউন্ডার্স, অ্যান্ড দে বিকাম ফাউন্ডার্স অ্যান্ড দ্য এফেক্ট ইজ কল্ড ফাউন্ডার এফেক্ট। এটাকে বলা হয় কি প্রতিষ্ঠাতা, এবং ফাউন্ডার এফেক্ট মানে সেখানে গিয়ে ওরা একটা পপুলেশনের ফাউন্ডেশন গড়ে তুলছে, তাই এটাকে বলা হচ্ছে কি ফাউন্ডার এফেক্ট। তো ধরা যাক এটা একটা সোর্স পপুলেশন যেখানে বিভিন্ন ভ্যারাইটির অ্যালিলস রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির জীবেরা রয়েছে। তো এখান থেকে কিছু এই গ্রিন যে জীবগুলো ছিল, তো এদের মনে হলো যে এখান থেকে এরা অন্য কোথাও চলে যাবে। তো ওরা যখন এখান থেকে একটা অন্য জায়গায় গিয়ে থাকতে স্টার্ট করলো, সেখানে হয়তো অন্য কোনো স্পিসিস ছিল না, বা এদের থাকলেও এরা তাদেরকে মেরে ফেলেছে। তো যাই হোক, সেখান থেকে এমন একভাবে এরা অ্যালিলের ফ্রিকোয়েন্সি এতটাই চেঞ্জ হয়ে গেছে যে এরা এখানে গিয়ে একটা নতুন পপুলেশনের সৃষ্টি করেছে, এবং এখানকার যে পপুলেশনটা নতুন সৃষ্টি হলো এর সৃষ্টিকর্তা কারা, এই পপুলেশন জীবগুলো, তাই এদেরকে বলা হচ্ছে ফাউন্ডার। এবং এই যে ফেনোমেনাটা এটাকে বলা হয় ফাউন্ডার এফেক্ট। Microbial experiment show that pre-existing advantageous mutation when selected will result in observation of new phenotype. এখানে বলা হচ্ছে যে মাইক্রোবিয়াল কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছিল, সেই এক্সপেরিমেন্টের ব্যাপারে এনসিইআরটিতে ডিটেলসে দেওয়া নেই।
তো এখানে কি বলা হচ্ছে যে এই এক্সপেরিমেন্টটা করে যে রেজাল্টটা পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে কোনো একটা পপুলেশনে যদি আগে থেকে কিছু মিউটেটেড ভ্যারাইটি থাকে, অন্য রকম ভ্যারাইটির জীবেরা থাকে, তাহলে তারা যখন সিলেক্ট হয় তখন কি হয়, আমরা নতুন ফিনোটাইপ দেখতে পাই। অবশ্যই মিউটেটেড ভ্যারাইটি তো আমরা আগের যে পপুলেশন তার তুলনায় এখন আমরা মিউটেটেড ভ্যারাইটি সিলেক্ট হওয়ার ফলে নতুন ফিনোটাইপ, নতুন নতুন বাহ্যিক ক্যারেক্টার দেখতে পাবো। ওভার ফিউ জেনারেশন দিস উড রেজাল্ট ইন স্পিসিয়েশন। এভাবে যদি মিউটেটেড ভ্যারাইটি সিলেক্ট হতে থাকে এবং সেটা যদি আউটগ্রো করতে থাকে, তাহলে একটা টাইমে কি হবে, নতুন প্রজাতির আবির্ভাব ঘটবে। Natural selection is a process in which heritable variation enabling better survival are enabled to reproduce and leave greater number of progeny. ন্যাচারাল সিলেকশনে হেরিটেবল ভ্যারাইটিস সিলেক্টেড হয় এবং এই হেরিটেবল ভ্যারাইটি বেটার সারভাইভ করে, বেশি পরিমাণে রিপ্রোডিউস করতে পারে এবং প্রচুর সংখ্যক অপত্য এরা লিভ করে। এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস make us believe that variation due to mutation or variation due to recombination during gametogenesis or due to gene flow or genetic drift result in change frequency of gene and allele in the future generation. এখানে বলা হচ্ছে যে ভ্যারিয়েশন কী কী কারণে আসতে পারে। ভ্যারিয়েশন মিউটেশনের কারণে হতে পারে। ভ্যারিয়েশন মানে বিভেদ, একটা জীব অন্য জীবের থেকে কিভাবে আলাদা, সেটা কি বলা হয় কি ভ্যারিয়েশন। তো ভ্যারিয়েশন মিউটেশনের কারণে আসতে পারে। ভ্যারিয়েশন রিকম্বিনেশন, যেটা প্যাকাইটিন স্টেজে হয়, মিওসিসের সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমোজোমের পার্টসের আদান প্রদান হয়, তো তার ফলে ভ্যারিয়েশন আসতে পারে। তো ভ্যারিয়েশন যে কারণেই আসুক না কেন, তাতে কি হয়, ফিউচার জেনারেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ আসে। Coupled to enhance reproductive success, natural selection make it look like different population. তো সাকসেসিভ রিপ্রোডাকশন যদি হতে থাকে, যে নতুন ভ্যারাইটিটাকে নেচার সিলেক্ট করেছে, ন্যাচারালি সিলেক্ট হয়েছে, সেটা আস্তে আস্তে নতুন পপুলেশনের জন্ম দেয়। ন্যাচারাল সিলেকশন ক্যান লিড টু স্টেবিলাইজেশন। ন্যাচারাল সিলেকশন স্টেবিলাইজেশনের দিকে যেতে পারে, in which more individual acquire mean character value. যখন বেশিরভাগ ইন্ডিভিজুয়াল মধ্যবর্তী অর্থাৎ মিডিয়াম ক্যারেক্টারগুলোকে অ্যাকোয়ার করে, তখন সেটা হয় স্টেবিলাইজেশন ন্যাচারাল সিলেকশন। সেকেন্ড হলো ডিরেকশনাল চেঞ্জ। মোর ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার ভ্যালুস আদার দ্যান মিন ক্যারেক্টার। মাঝের যে মধ্যবর্তী আকারের যে ক্যারেক্টারগুলো বা মধ্যবর্তী যে ক্যারেক্টারগুলো, সেইগুলো বাদ দিয়ে যখন এক্সট্রিম ক্যারেক্টার বা অন্য কোনো ক্যারেক্টারগুলোকে বেশিরভাগ ইন্ডিভিজুয়াল শো করে, তখন সেটাকে বলা হয় ডিরেকশনাল চেঞ্জ। যে কোনো একদিকে শিফট হবে, মাঝে থাকবে না, যে কোনো একদিকে শিফট হবে। মধ্যবর্তী যে ক্যারেক্টার সেগুলোকে ফেভার করবে না, যে মধ্যবর্তীর থেকে যে কোনো একদিকে শিফট হবে। ডিসরাপশন কখন বলা হবে, যখন মোর ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার পেরিফেরাল ক্যারেক্টার ভ্যালু অ্যাট বোথ এন্ড অফ দ্য ডিসরাপশন কার্ভ। এখানে দুদিকেরই, একটা কার্ভের দুদিকেরই এক্সট্রিম ক্যারেক্টার্স শো করছে ইন্ডিভিজুয়ালস, তাহলে সেক্ষেত্রে হবে ডিসরাপশন ন্যাচারাল সিলেকশন। তো এবার আমরা গ্রাফগুলো দেখব, যে গ্রাফগুলো থেকে এই কনসেপ্টটা আরও বেশি পরিমাণে ক্লিয়ার হবে। তো এখান থেকে অতটা ক্লিয়ার হচ্ছে না, তো গ্রাফগুলো দেখলে আমরা এই কনসেপ্টটা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো গ্রাফের ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল উইথ ফিনোটাইপ। এখানে বিভিন্ন ফিনোটাইপ যেগুলো ন্যাচারাল সিলেকশনে ফেভার হয়েছে সেইগুলো দেখানো হয়েছে। এবার ন্যাচারাল সিলেকশনটা তিনভাবে হতে পারে, সেটা কীভাবে সম্ভব আমরা দেখি। মিডিয়াম সাইজ ইন্ডিভিজুয়াল যখন ফেভার করছে, তখন আমাদের গ্রাফটা নর্মাল পিক নিয়েছে। এবার যখন আরও বেশি ইন্ডিভিজুয়াল এই মিডিয়াম ক্যারেক্টারটাকে আরও বেশি শো করছে, বেশি সংখ্যক ইন্ডিভিজুয়াল, তখন এই পিকটা আরও বেশি ন্যারো হচ্ছে, অর্থাৎ এইখানে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকে বেশি সংখ্যক ইন্ডিভিজুয়াল শো করছে।
তাই এইটাকে বলা হয় কি স্টেবিলাইজিং। সেকেন্ড হচ্ছে পিকটা একটা যে কোনো ডাইরেকশানে শিফট করছে। এটা কিন্তু মধ্যবর্তী যে ক্যারেক্টারগুলো সেইগুলোকে শো করছে না, যে কোনো একটা নির্দিষ্ট দিকে শিফট করছে, তাই এটাকে বলা হয় কি ডাইরেকশনাল। একটা ডাইরেকশানে শিফট করছে, তাই এটাকে বলা হয় কি ডাইরেকশনাল গ্রাফ, ডাইরেকশনাল। আর যখন ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্ডিভিজুয়াল এক্সট্রিম ক্যারেক্টারগুলোকে দুদিকেই, মানে যদি এটা হাইটের জন্য হয় তাহলে এটা ধরো লম্বার ক্যারেক্টারগুলোকে ফেভার করছে, আর এইদিকে হচ্ছে ছোট হাইটের ক্যারেক্টারকে ফেভার করছে, কিন্তু এরা মিডিয়ামকে করছে না। একই সাথে লম্বা হাইটের রয়েছে, আবার একই পপুলেশনে ছোট হাইটের কিছু ইন্ডিভিজুয়ালও রয়েছে। তাহলে দুটো পিক দেখতে পাচ্ছি আমরা ডিসরাপটিভ পপুলেশন, ডিসরাপটিভ ন্যাচারাল সিলেকশনে। এটাই ছিল এনসিইআরটির এই গ্রাফটার মিনিং। I hope you all understand. Please don't forget to subscribe my channel for more and more content in Bengali.